হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের যে 10 নম্বর স্কুল আছে, অর্থাৎ মিশনস গার্লস হাই স্কুল বাঁকুড়া, তার সমস্ত প্রশ্নগুলো। পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো, প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো এখানকার মধ্যে কোনটা হবে? অপশান কয়েকটা হবে সঠিক উত্তর? সরপুঁটি। 1.2-এরটা দেখো, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন, অপশান খয়েরটা হবে স্বামী বিবেকানন্দ। 1.3-এ যে প্রশ্নটা আছে দেখে নাও, সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গ অংশে দ্বীপের সংখ্যা, অপশান গ হবে সঠিক উত্তর 102টি। মানে তোমাদের পর্ষদের বইতে কিন্তু 102টি আছে, তবে প্রশ্নের এখানে 102 বলে কোনো অপশান নেই। এখানে দেখে নাও যে এখানে কোনো 102 বলে অপশান নেই। 122টা 102 হতো, তাহলে 102 হবে, কিন্তু এখানে কোনো অপশান নেই, হয়তো প্রশ্নটা ভুল থাকতে পারে। 1.4-এ দেখো, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? এটা আমরা জানি সবাই, অপশান গয়েরটা হবে সঠিক উত্তর, সুভাষচন্দ্র বসু। 1.5-এ দেখো, গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীটির জন্য? অপশান খ হবে সঠিক উত্তর, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 1.6-এ দেখে নাও, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম, এটা অনেকবারই পড়েছে, অপশান গ হবে সঠিক উত্তর, সান্দাকফু। 1.7-এ দেখো, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো কি? অপশান ক হবে রাইট অ্যান্সার, তুঁত। এবার 2-এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখে নাও, শূন্যস্থান পূরণ করতে বলছে। 2.1-এ দেখো, উত্তরাখণ্ডের ড্যাশ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে? উত্তরাখণ্ডের গোমুখ গুহা থেকে। শূন্যস্থানে কি লিখবে? গোমুখ। গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। 2.2-এ দেখো, বাঁশের কেল্লা বানিয়েছিলেন দেয়া, সেটা অনেকবারই পড়েছো, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। বাঁশের কেল্লা বানিয়েছিলেন, শূন্যস্থানে লিখবে তিতুমির। 2.3-এ দেখো, আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের ড্যাশ। আবুল কালাম আজাদ কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। শূন্যস্থানে কি লিখবে? প্রথম শিক্ষামন্ত্রী। 2.4-এ দেখো, রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির ড্যাশ কমে যায়। রাসায়নিক সার ব্যবহারের ফলে কি হয়? জমির উর্বরতা কমে যায়। শূন্যস্থানে কি লিখবে? উর্বরতা লিখবে। এবার 3-এর দিকের প্রশ্নগুলো দেখে নাও, বাম দিক ও ডান দিক মেলাতে বলেছে। দেখে নাও, বাম দিকে 3.1-এ কি আছে দেখো, দীঘা। দীঘার সঙ্গে কোনটা মিলছে? ডান দিকের ক্ষয়েরটা মিলছে, কাজু বাদাম হবে। দীঘার বিখ্যাত কাজু বাদাম পাওয়া যায়, এখনো অনেক জায়গায় কাজু বাদামের গাছ দেখা যায়। 3.2-এ দেখো, বাম দিকে চিত্তরঞ্জন আছে। চিত্তরঞ্জন কিসের সঙ্গে যুক্ত? ডান দিকের। অপশান ঘয়েরটা হবে সঠিক, রেল ইঞ্জিন তৈরি কারখানা। এটা অনেকবারই পড়েছো তোমরা, আগের ক্লাসেও পড়েছো, বর্তমান ক্লাসেও পড়ছো। 3.3-এ দেখো, আরামবাগ আছে বাম দিকে। ডান দিকের কোনটার সঙ্গে মিল হবে? কয়েকটার সঙ্গে মিল হবে। দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত আরামবাগ শহরটা, দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত, মনে রাখবে। 3.4-এ দেখো, শান্তিপুর, এটাও অনেকবারই পড়েছো। ডান স্তম্ভের সঙ্গে কোনটা মিলছে? গয়েরটা মিলছে, তাঁতের কাপড় বিখ্যাত শান্তিপুরের। এবারে চলো 4-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে, যে কোনো 3টি। 4.1-এ দেখো, বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? উত্তরটা দেখে নিই চলো। বিরসা মুন্ডা জল, জঙ্গল এবং জমির অধিকার রক্ষার জন্য, এবং মুন্ডাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে। দুটো কারণ, একটা হচ্ছে জল, জঙ্গল আর জমির অধিকার রক্ষা, আর একটা হচ্ছে মুন্ডাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে ব্রিটিশ শাসন ও শোষক জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পাশে একটা বিরসা মুন্ডার একটা স্কেচ বা একটা থিমেটিক ছবি দেওয়া আছে, লক্ষ্য করো। এবার 4.2-এ দেখো, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। এটা অনেকবারই পড়েছো, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো, সেখানেও বুঝিয়েছি। যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে। সাধারণত এইসব নদীগুলো কি হয়? সাধারণত এইসব নদীগুলো বরফ গলা জলে পুষ্ট হয় এবং নদীগুলি নিত্যবহ হয়, অর্থাৎ প্রতিদিন অনিয়মিতভাবে, প্রতিদিন নিয়মিতভাবে জল এগুলাই বহন হতে আছে। অনিয়মিত হবে না, নিয়মিতভাবে, যেমন হচ্ছে গঙ্গা। 4.3-এ দেখো, ধাপ চাষ কাকে বলে? কোশ্চেন আছে দেখে নাও। পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ঢালকে সিঁড়ির মতো ধাপে ধাপে কেটে যে চাষাবাদ করা হয় তাকে ধাপ চাষ বলে। এর ফলে কি হয়? মাটি ক্ষয় কম হয়। এটা অনেকবারই পড়েছো, মনে রাখবে। এবারে চলো 4.4 যে প্রশ্নটা আছে দেখে নিই, জিওল মাছ কাকে বলে? উদাহরণ দিতে বলেছে। এটা সবাই প্রায় জানো, যেসব মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে এবং জল ছাড়াও বাতাস থেকে অক্সিজেন নিয়ে দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে, তাদের জিওল মাছ বলে। যেমন কই মাছ, পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, প্রথমে, তারপরে মাগুর, তারপরে শিঙি, অ্যাটসেট্রা।
এবার 5-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই চলো। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে যে কোনো 3টি। 5.1-এ দেখো হারভেস্টার কি? মানুষের দুটি সম্পদ কি কি? হারভেস্টার হলো এমন একটি আধুনিক মেশিন যা দিয়ে একই সাথে ধান বা গম কাটা, ঝাড়া, খড় আলাদা করা যায়। এখন দেখেছো মাঠে যে আধুনিক ধান কাটার মেশিন আছে সেগুলোকেই হারভেস্টার বলা হয়। আগের ভিডিওগুলোতে ওই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি, দেখে আসতে পারো। মানুষের দুটি সম্পদ কি কি মনে রাখবে? স্বাস্থ্য একটা, আর একটা হলো শিক্ষা। ঠিক আছে। এবার 5.2-এর যে প্রশ্নটা আছে দেখে নাও। সমুদ্রে কিসের সাহায্যে কি কি মাছ ধরা হয়? সমুদ্রে দেখো বড় বড় ট্রলার এবং বিশেষ ধরনের জালের সাহায্যে মাছ ধরা হয়। শুধু ট্রলার লিখবে না, বড় বড় ট্রলার আর বিশেষ ধরনের জাল ব্যবহার করা হয়। জাল ছাড়া তো মাছ ধরা সম্ভব নয়। আর ধরা পড়া মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো কি কি মাছ পাওয়া যায় সমুদ্রের মাঝে? ইলিশ পাওয়া যায়, জানি সবাই জানো। পমফ্রেট, সার্ডিন, টুনা ইত্যাদি মাছ পাওয়া যায়। তোমরা যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাস করো তারা অবশ্যই আরো বিভিন্ন মাছের নাম জানবে যেগুলো সমুদ্র থেকে সংগ্রহ করা হয়। এবারে 5.3-এ দেখো কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লিখতে বলেছে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো না, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। এছাড়াও কলকাতার বাকি কিছু দর্শনীয় স্থান দেখো। ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, আলিপুর চিড়িয়াখানা আছে, বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে বা বিড়লা তারামণ্ডল যাকে বলে বাংলায়, এবং ভারতীয় জাদুঘর আছে। ঠিক আছে, এরকম 3-4টা লিখলে হবে। এবার 5.4-এ দেখো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে। এটাও অনেকবারই পড়েছো, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো। ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো লবণাক্ত মাটিতে টিকে থাকার ক্ষমতা, এদের মূল মাটির উপরে উঠে আসে যাকে শ্বাসমূল বলে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? গাছকে মাটিতে ধরে রাখার জন্য ঠেস মূল দেখা যায়। ওই দেখো একদম সাইডে যেটা সূর্য অস্ত যাচ্ছে, ওই যে মূলগুলা দেখো, ওই খানিকটা স্ট্যান্ডের মতো হয়ে দাঁড়িয়ে আছে নদীর পাড়ে গাছকে ধরে রাখার জন্য, যেটা সূর্য অস্ত যাচ্ছে এই ছবিটা, ওইগুলো হচ্ছে ঠেস মূল। আর প্রথম যে ছবিটা দেখো উপর দিকে সব বেরিয়ে আছে কালো কালো রঙের, ওইগুলো হচ্ছে শ্বাসমূল, অর্থাৎ মাটির উপরে উঠে বাতাস থেকে অক্সিজেন নেয়। আর 3 নম্বরে দেখো ফলের মধ্যে থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম হয়ে থাকে। ফলের মধ্যে বীজ থাকা অবস্থায় যে অঙ্কুরোদ্গম হয়ে গেছে, একদম এই দিকের ছবিটা সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে, যা মাটিতে পড়লে কি হয়, মাটিতে মধ্যে গেঁথে যায়, ফলে সেখান থেকে নতুন গাছ জন্ম নেয়। আর এমনি বীজ পড়লে কি হবে, কোথাও ভেসে চলে যাবে জলের স্রোতে। একে কি অঙ্কুরোদ্গম বলা হয়? একে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলা হয়। এই বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, মনে রাখবে। এবার 5.5-এ দেখো মাছ ধরার পদ্ধতিগুলি আলোচনা করতে বলেছে। মাছ ধরার বিভিন্ন পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে 1 নম্বরে দেখো ছিপ দিয়ে, পাশের ছবি একটা দেওয়া আছে। শখের বসে বা অল্প মাছ ধরতে ছিপ ব্যবহার করা হয়। পাশের ছবিগুলো দেখো, ছোটবেলায় অনেকে হয়তো করেছো যাদের বাড়ি গ্রামের দিকে। 2 নম্বরে জাল ফেলে, নদী বা পুকুরে খ্যাপলা জাল, টানা জাল বা বিন্ধির জাল ব্যবহার করা হয়। এটাও যারা গ্রামের দিকে বাড়ি তারা অবশ্যই জানবে। পাশের ছবি দেওয়া আছে দেখো, নৌকোর মধ্যে দাঁড়িয়ে জাল ফেলছে। ঘূর্ণি বা পোলো ব্যবহার, একদম নিচে দেখো একটা ছোট্ট বাচ্চা হাতে একটা ওই মাছের খাঁচার মতো, ওইটাকে ঘূর্ণি বা পোলো বলা হয়। অগভীর জলে বা মাছের তৈরি খাঁচা ব্যবহার করে মাছ ধরা হয়, এখনও অনেকে ধরে থাকে। গ্রাম বাংলা থেকে যাদের বাড়ি দেখবে বর্ষা হলেই মাঠে বা পুকুর পাড়ে হচ্ছে এই পোলো বা খাঁচা বা ঘূর্ণি ব্যবহার করে মাছ ধরে থাকে। আর ট্রলারের সাহায্যে, সেটা তো জানো, গভীর সমুদ্রে বড় মেশিনের সাহায্যে জাল ফেলে মাছ ধরা হয়ে থাকে। ঠিক আছে, এইটুকু পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।